স্টুডেন্ট, ওয়েলকাম টু অনলাইন ক্লাস। আমরা জৈব রসায়ন বা অর্গানিক কেমিস্ট্রি পড়ছি। তোমরা এর আগের যে কয়েকটি ভিডিও সেগুলো তোমরা পড়েছ। আজকে আমরা জৈব রসায়নের অন্য আরেকটা অংশ পড়ব। আজকে যে অংশটা আমরা পড়ব সেই অংশটা পড়ার পর তোমাদের ক্লাস 10-এ যে অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়ন যে অধ্যায়টা, সেই অধ্যায়টা কিন্তু শেষ হয়ে যাবে। অর্থাৎ আমাদের যে সিলেবাস সেটা আজকের অনলাইন ক্লাস কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু শেষ হবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা যে বিষয়গুলোর উপর পড়ব সেগুলো দেখে নেওয়া যাক। আজকে আমরা পড়ব কয়েকটি জৈব যৌগের ব্যবহার ও তাদের ধর্ম। মূলত এখানে দুটো জৈব যৌগের ব্যবহার ও ধর্ম আমরা পড়ব। সেগুলো হচ্ছে ইথাইল অ্যালকোহল বা ইথানল এবং অ্যাসিটিক অ্যাসিড। এছাড়া আমরা পড়ব পানীয় রূপে ইথানল ব্যবহারের শারীরবৃত্তীয় প্রভাব। অর্থাৎ ইথানল বা ইথাইল অ্যালকোহলকে যদি আমরা পানীয় রূপে গ্রহণ করি তাহলে আমাদের শরীরের মধ্যে যে সকল শারীরবৃত্তীয় প্রভাব ঘটবে সেগুলো সম্বন্ধে আলোচনা করব। এছাড়া মিথানল পানের ক্ষতিকারক প্রভাব। মিথানলকে যদি আমরা পানীয় হিসেবে গ্রহণ করি তাহলে আমাদের শরীরে কি কি ক্ষতিকারক প্রভাব দেখা যায় সেগুলো সম্বন্ধে জানব। এছাড়া পড়ব মিথিলেটেড স্পিরিট বা ডিনেচার্ড স্পিরিট কি, এই মিথিলেটেড স্পিরিট বা ডিনেচার্ড স্পিরিটের রাসায়নিক সংযুতি এবং এর ব্যবহার, এইগুলোর উপর ভিত্তি করে আজকের আমাদের অনলাইন ক্লাস। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে কয়েকটি জৈব যৌগের ব্যবহার ও ধর্ম। তো প্রথম যে জৈব যৌগটা সম্বন্ধে আমরা পড়ব সেটা হচ্ছে ইথাইল অ্যালকোহল। তাহলে ইথাইল অ্যালকোহলের প্রথমে আমরা ব্যবহার দেখব। এখানে একটা জিনিস বলে রাখি, এখানে কিন্তু বিশাল কিছু বোঝার জিনিস নেই, এগুলো কিন্তু কিছুটা মুখস্থ এবং মনে রাখতে হয়। যেমন প্রথম ব্যবহার, এটি রজন, গালা, রঞ্জক দ্রব্য, সুগন্ধি, কৃত্রিম রাবার, কৃত্রিম তন্তু, ওষুধ প্রস্তুতিতে দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়। এছাড়া ইথার, এস্টার, ক্লোরোফর্ম, অ্যাসিটালডিহাইড, অ্যাসিটিক অ্যাসিড, টিংচার অফ আয়োডিন, টনিক প্রভৃতি যৌগ প্রস্তুতিতে ব্যবহার করা হয়। এছাড়া রেকটিফায়ার স্পিরিট যার মধ্যে 95.6% ইথানল এবং 4.4% জলের মিশ্রণ থাকে, সেই রেকটিফায়ার স্পিরিট রূপে জীবাণুনাশক প্রস্তুতিতে ইথাইল অ্যালকোহলকে ব্যবহার করা হয়। বিভিন্ন মদ জাতীয় পানীয় প্রস্তুতির প্রধান উপাদান রূপে, অর্থাৎ বাজারজাত যে সকল মদ পাওয়া যায় সেই মদ জাতীয় পানীয় প্রস্তুত করার প্রধান উপাদান হচ্ছে ইথাইল অ্যালকোহল। অর্থাৎ প্রত্যেকটি মদের মধ্যে যে উপাদানটা থাকতেই হবে সেটা হচ্ছে ইথাইল অ্যালকোহল বা থাকে। শীতপ্রধান দেশে মোটর গাড়ির রেডিয়েটরে জলের পরিবর্তে জল ও ইথানলের মিশ্রণকে ব্যবহার করা হয়, যেটা হিমায়ন রোধক রূপে ব্যবহৃত হয়। এছাড়া পেট্রোলের সাথে ইথানলকে মিশিয়ে পাওয়ার অ্যালকোহল প্রস্তুত করা হয়। শিল্পে ব্যবহারের জন্য মিথিলেটেড স্পিরিট প্রস্তুতিতেও ইথাইল অ্যালকোহলকে ব্যবহার করা হয়। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইথাইল অ্যালকোহলের ধর্ম। তোমরা জানো প্রত্যেকটা রাসায়নিক পদার্থের দুই প্রকার ধর্ম হয়, একটা হচ্ছে ভৌত ধর্ম এবং একটা রাসায়নিক ধর্ম। তাহলে ইথাইল অ্যালকোহলের প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ভৌত ধর্ম। তাহলে ভৌত ধর্ম, ইথাইল অ্যালকোহল হচ্ছে বর্ণহীন সুমিষ্ট গন্ধযুক্ত তরল পদার্থ। এর স্ফুটনাঙ্ক 78.3 ডিগ্রি সেন্টিগ্রেড এবং এটি উদ্বায়ী তরল পদার্থ। এটি জলের চেয়ে হালকা, এর আপেক্ষিক গুরুত্ব 0.78 এবং এটি জলের সঙ্গে যে কোনো অনুপাতে মিশে সমসত্ব মিশ্রণ তৈরি করে। এগুলো গেল ইথাইল অ্যালকোহলের ভৌত ধর্ম। নেক্সট আমরা যেটা পড়ব সেটা হচ্ছে ইথাইল অ্যালকোহলের রাসায়নিক ধর্ম। প্রথম যে রাসায়নিক ধর্মটা দেখব সেটা হচ্ছে সোডিয়াম ধাতুর সাথে বিক্রিয়া। সাধারণ উষ্ণতায় ধাতব সোডিয়ামের সাথে ইথাইল অ্যালকোহলের বিক্রিয়ায় সোডিয়াম ইথক্সাইড উৎপন্ন হয় এবং তার সাথে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। সমীকরণটা দেখে নেওয়া যাক। CH3CH2OH, এটা হচ্ছে ইথাইল অ্যালকোহলের সংকেত, প্লাস Na তৈরি করে CH3CH2ONa, এটা হচ্ছে সোডিয়াম ইথক্সাইড প্লাস হাইড্রোজেন গ্যাস। যদি ব্যালেন্স করা হয় তাহলে 2CH3CH2OH প্লাস 2Na ইকুয়ালস টু 2CH3CH2ONa প্লাস
H2। এই CH3CH2ONA এটাই হচ্ছে সোডিয়াম ইথক্সাইড। কিভাবে মনে রাখবে? ইথাইল অ্যালকোহলের সংকেতটা ভালো করে দেখো। এই হাইড্রোজেনটা যদি সোডিয়াম দ্বারা অপসারিত হয়ে যায় তাহলেই সোডিয়াম ইথক্সাইড যৌগটা উৎপন্ন করবে। এখানে একটা জিনিস মনে রাখবে, যদি এই হাইড্রোজেনটা না থাকে তাহলে CH3CH2O- H+ এইভাবে তুমি ভাবতে পারো। তাহলে এই যে CH3CH2O- এটা হচ্ছে ইথক্সাইড আয়ন, ঠিক আছে? এটা হচ্ছে ইথক্সাইড আয়ন, আর H+ হচ্ছে হাইড্রোজেন আয়ন। এই ইথক্সাইড আয়নের সাথে যখন সোডিয়াম যুক্ত হয়ে যৌগটা তৈরি করে তখন তার নাম হবে সোডিয়াম ইথক্সাইড। আশা করি এইভাবে মনে রাখতে পারবে। এবং এই যে দুটো হাইড্রোজেন, একটা অণু থেকে একটা হাইড্রোজেন, পরের অণু থেকে আরেকটা হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন মিলিত হয়ে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। 2 নম্বর যে বিক্রিয়াটা আমরা পড়ব রাসায়নিক ধর্মের মধ্যে, সেটা হচ্ছে গাঢ় H2SO4 এর সঙ্গে বিক্রিয়া। এটা দুটো শর্তে বিক্রিয়াটা ঘটায়। প্রথম শর্ত, দুটো কন্ডিশন শর্ত। প্রথম শর্ত, অতিরিক্ত গাঢ় H2SO4 এর সাথে 170 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যদি ইথাইল অ্যালকোহলকে বিক্রিয়া ঘটানো হয়, তাহলে ইথাইল অ্যালকোহলের থেকে এক অণু জল নির্গত হয়ে ইথিলিন যৌগ উৎপন্ন করে। কোনো পদার্থ থেকে যখন জল বেরিয়ে যায় বা নির্গত হয় তখন সেই বিক্রিয়াকে বলা হয় নিরুদন বিক্রিয়া। অর্থাৎ একটা নিরুদন বিক্রিয়া ঘটে যার ফলে ইথাইল অ্যালকোহল ইথিলিনে পরিণত হয়। এই বিক্রিয়াটা দুটো ধাপে সংঘটিত হয়। প্রথম ধাপের সমীকরণ, এটা ইথাইল অ্যালকোহল CH3CH2OH প্লাস H2SO4 প্রথমে তৈরি করে, এখান থেকে এক Hটা বেরিয়ে H2O তৈরি করে এবং H2SO4, মানে এখান থেকে OH আর এখান থেকে OH প্লাস H যুক্ত হয়ে H2O তৈরি করে এবং HSO4 মাইনাস যে আয়নটা থাকে সেটা CH3CH2 এর সাথে যুক্ত হয়ে যায়। দ্বিতীয় ধাপে কি হয় না, এক অণু হাইড্রোজেন নিয়ে HSO4 এই মূলকটা এখান থেকে এক অণু হাইড্রোজেন নিয়ে H2SO4 রূপে বেরিয়ে যায় এবং ইথিলিন যৌগ তৈরি করে। অর্থাৎ যদি পুরো বিক্রিয়াটা একসাথে দেখি এক নজরে, তাহলে দেখো ইথাইল অ্যালকোহল থেকে তৈরি হচ্ছে ইথিলিন। বোঝা গেল? তাহলে কি করে হলো না, এই OH যেটা প্রথম ধাপে বেরিয়েছে আর দ্বিতীয় ধাপে এখান থেকে একটা H বেরোচ্ছে, তাহলে H আর OH মানে যদি ভাবি ভালোভাবে তাহলে দেখবো এক অণু জল ইথাইল অ্যালকোহল থেকে নির্গত হচ্ছে, ফলে ইথিলিন তৈরি করছে। এটা হচ্ছে নিরুদন বিক্রিয়া। দ্বিতীয় একটা কন্ডিশন আছে, যদি অতিরিক্ত নির্জল ইথাইল অ্যালকোহলকে ইথানল বলা হয়, অতিরিক্ত নির্জল ইথানলকে যদি গাঢ় H2SO4 এর উপস্থিতিতে 140 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করা হয় তাহলে ডাইইথাইল ইথার উৎপন্ন হয়। এই বিক্রিয়ার সমীকরণ হচ্ছে, দুই অণু ইথাইল অ্যালকোহল পরস্পর যুক্ত হয়ে যায় 140 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, নিয়ে তৈরি হয় CH3CH2O CH2CH3। অর্থাৎ যদি এখান থেকে ভাবো এইখান থেকে একটা H এবং এর OH, এটা মিলিত হয়ে তৈরি করে জল এবং এরা যুক্ত হয়ে যায়, তাহলে এখানে একটা অক্সিজেন পড়ে থাকে তার সাথে এটা যুক্ত হয়ে যায়, এটা ডাইইথাইল ইথার উৎপন্ন করে। এখানে কিন্তু এই উষ্ণতাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। পরীক্ষায় যদি কি ঘটে রাসায়নিক সমীকরণ সহ লেখো বলে প্রশ্ন আসে, তখন কিন্তু তোমাদের এই উষ্ণতাটা কত ডিগ্রি দিয়েছে সেটা কিন্তু মাথায় রাখতে হবে, সেই অনুপাতে কিন্তু লিখতে হবে। যদি 170 ডিগ্রি সেন্টিগ্রেড বলে তাহলে তৈরি করবে ইথিলিন, যদি 140 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বলে তাহলে তৈরি করবে কিন্তু ডাইইথাইল ইথার। এটা কিন্তু মাথায় রাখবে। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে দ্বিতীয় যৌগটা অ্যাসিটিক অ্যাসিড। তাহলে প্রথমে অ্যাসিটিক অ্যাসিডের ব্যবহার, ব্যবহারটা আমরা দেখে নিই। অ্যাসিটিক অ্যাসিডের 5 থেকে 8% জলীয় দ্রবণকে বলা হয় ভিনিগার, আর এই ভিনিগার মাছ মাংস সংরক্ষণে, আচার, চাটনি এগুলো প্রস্তুতিতে ব্যবহৃত হয়। এছাড়া গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড জৈব পদার্থের দ্রাবক রূপে ব্যবহৃত হয়। এই গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড কি আমি পরে বলছি। তাহলে গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড জৈব পদার্থের দ্রাবক রূপে ব্যবহৃত হয়। অ্যাসিটিক অ্যাসিড থেকে সেলুলোজ অ্যাসিটেট তৈরি করা হয়, যা ফটোগ্রাফিক ফিল্ম, কৃত্রিম তন্তু, সিগারেটের ফিল্টার প্রভৃতি প্রস্তুতিতে ব্যবহৃত হয়। এছাড়া অ্যাসিটিক অ্যাসিড হোয়াইট লেড নামক রং প্রস্তুতিতে ব্যবহৃত হয়। অ্যাসিটন, ইথাইল অ্যাসিটেট, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড ইত্যাদি প্রস্তুতিতেও ব্যবহৃত হয়। অ্যাসিটিক অ্যাসিডের ভৌত ধর্ম,
ইহা বর্ণহীন তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত তরল পদার্থ, এটি অনুদ্বায়ী। ইহার গলনাঙ্ক 16.7 ডিগ্রি সেন্টিগ্রেড এবং স্ফুটনাঙ্ক 118 ডিগ্রি সেন্টিগ্রেড। অ্যাসিটিক অ্যাসিড জল, অ্যালকোহল ও ইথারে দ্রবীভূত হয়। অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে মৃদু একক্ষারীয় অ্যাসিড, এর জলীয় দ্রবণ নীল লিটমাসকে লাল করে। এই নীল লিটমাসকে লাল করে, এটা হচ্ছে যে কোনো অ্যাসিডেরই কিন্তু একটা ধর্ম, ভৌত ধর্ম, যে নীল লিটমাস কাগজকে লাল করবে। এবং এটা হচ্ছে একক্ষারীয় অ্যাসিড এবং মৃদু অ্যাসিড এবং একটা জৈব অ্যাসিড। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড কাকে বলে সেটা একটু জেনে নিই। বিশুদ্ধ অ্যাসিটিক অ্যাসিড 16.7 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কঠিন হয়ে বরফের মতো স্বচ্ছ কেলাস উৎপন্ন করে, এটাকে বলা হয় গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড। তাহলে বিশুদ্ধ অ্যাসিটিক অ্যাসিড 16.7 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কঠিন হয়ে বরফের ন্যায় স্বচ্ছ কেলাস উৎপন্ন করে, যাকে বলা হয় গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড। নেক্সট, এরপর আমরা এই অ্যাসিটিক অ্যাসিডের রাসায়নিক ধর্ম দেখব। রাসায়নিক ধর্মে প্রথম ক্ষারের সাথে বিক্রিয়া। তোমরা জানো যে কোনো অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করে, এটা কিন্তু অ্যাসিডের একটা প্রধান রাসায়নিক ধর্ম, যে ক্ষারের সাথে বিক্রিয়া করলে লবণ এবং জল উৎপন্ন করবে। এবার লবণটা কি লবণ তৈরি করবে সেইটা নির্ভর করবে আমি কোন অ্যাসিড ব্যবহার করছি এবং কোন ক্ষার ব্যবহার করছি তার উপর। এখানে আমরা অ্যাসিডটাকে কি নিয়েছিলাম, অ্যাসিটিক অ্যাসিড, তাই তো? তাহলে অ্যাসিটিক অ্যাসিড যদি ক্ষার হিসেবে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে, তাহলে সোডিয়াম অ্যাসিটেট লবণ তৈরি করবে এবং জল তৈরি করবে। বোঝা গেল? সমীকরণটা দেখে নি। অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের সংকেত, প্লাস NaOH। তাহলে তৈরি করবে কি, এই অ্যাসিড মাত্রই আমরা জানি যে H প্লাস আয়ন দান করে, তাই তো? তাহলে H প্লাস, এই হাইড্রোজেনটা H প্লাস হিসেবে বের হবে, আর ক্ষার আমরা জানি OH মাইনাস আয়ন নির্গত করে বা উৎপন্ন করে জলীয় দ্রবণে। তাহলে এই OH মাইনাস এবং অ্যাসিডের H প্লাস যুক্ত হয়ে তৈরি করে জল। তাহলে জল কিভাবে সৃষ্টি হলো তোমরা বুঝতে পারলে। এরপর এই Hটা যখন H প্লাস হিসেবে বেরিয়ে যায়, তখন বাকি কি পড়ে থাকে, CH3COO মাইনাস। এই CH3COO মাইনাস এটা হচ্ছে অ্যাসিটেট আয়ন। অ্যাসিটিক অ্যাসিডের হাইড্রোজেনটা H প্লাস হিসেবে বেরিয়ে গেলে যে অ্যানায়নটা পড়ে থাকবে CH3COO মাইনাস, সেটা হচ্ছে অ্যাসিটেট আয়ন। সেই অ্যাসিটেট আয়নের সাথে এখানে Na প্লাস যুক্ত হয়, নিয়ে তৈরি করে সোডিয়াম অ্যাসিটেট। তাহলে বুঝতে পারলে রাসায়নিক বিক্রিয়াটা কিন্তু কঠিন কিছু নয়। এটা অ্যাসিড, তার মাত্র H প্লাস আয়ন দান করবে। এটা ক্ষার, মানে OH মাইনাস আয়ন দান করবে। তাহলে সেই H প্লাস OH মাইনাস পরস্পর যুক্ত হয়ে জল তৈরি করে নিল। তাহলে প্রথমে জলটা তুমি করে নিলে, এরপরে যে অংশটা পড়ে থাকলো অর্থাৎ CH3COO মাইনাস এটা পড়ে থাকলো, এটা হচ্ছে অ্যাসিটেট আয়ন, এবং Na প্লাস পড়ে থাকলো, সেটা পরস্পর যুক্ত হয়ে সোডিয়াম অ্যাসিটেট লবণ তৈরি করবে। তাহলে অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করে, তোমরা বুঝতে পারলে। এরপর সোডিয়াম বাইকার্বনেটের সাথে বিক্রিয়া। তোমরা জানো অ্যাসিডের সাথে সোডিয়াম বাইকার্বনেট বিক্রিয়া করলে একটা লবণ তৈরি করে, কার্বন ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন করে। এরপরে যেহেতু আমরা অ্যাসিড হিসেবে অ্যাসিটিক অ্যাসিড নিচ্ছি, সেই জন্য যে লবণটা তৈরি হবে সেটা সোডিয়াম অ্যাসিটেট। বাকি কার্বন ডাইঅক্সাইড, জল, এগুলো তো সংকেত তোমরা জানো। তাহলে সংশ্লিষ্ট রাসায়নিক সমীকরণটা কি, অ্যাসিটিক অ্যাসিড CH3COOH প্লাস NaHCO3, এটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। অনেক বইয়ে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটও লেখা থাকে। তাহলে বিক্রিয়াটা একইভাবে হবে, এখান থেকে H প্লাস আয়ন দান করবে, এখান থেকে একটা OH নিয়ে তৈরি হবে জল। এখানে অ্যাসিটেট আয়ন, সোডিয়াম যুক্ত হয়ে সোডিয়াম অ্যাসিটেট, আর CO3 থেকে কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে, এবং একটা O, এখানে H, OH এখানে H এর সাথে যুক্ত হয়ে জল তৈরি করে। তাহলে সম্পূর্ণ রাসায়নিক বিক্রিয়াটা কি হলো, CH3COOH প্লাস NaHCO3 ইকুয়ালস টু CH3COONA সোডিয়াম অ্যাসিটেট প্লাস কার্বন ডাইঅক্সাইড CO2, এটা গ্যাস, এবং জল। নেক্সট হচ্ছে ইথানলের সাথে বিক্রিয়া, যেটার একটা বিশেষ নাম আছে এস্টারিফিকেশন রিঅ্যাকশন বলা হয়, এস্টারিফিকেশন বিক্রিয়া। এটা কি হয় না, গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে অ্যাসিটিক অ্যাসিড ও নির্জল ইথানল মিশ্রণকে উত্তপ্ত করলে ইথাইল অ্যাসিটেট নামক একটা এস্টার এবং জল উৎপন্ন হয়। এই রাসায়নিক বিক্রিয়াটি উভমুখী বিক্রিয়া এবং এই বিক্রিয়াটাকে বলা হয় এস্টারিফিকেশন। যদি প্রশ্ন দেয় পরীক্ষায় এস্টারিফিকেশন বিক্রিয়া বা এস্টারিফিকেশন কাকে বলে, তখন কিন্তু তোমাকে এটা লিখতে হবে। ঠিক আছে? এর যে বিক্রিয়াটা, এটা একটা উভমুখী বিক্রিয়া।
CH3COOH, এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, এটা হচ্ছে ইথানল বা ইথাইল অ্যালকোহল CH3CH2OH, গাঢ় H2SO4, এবং যদি তাপ দেওয়া হয় তাহলে তৈরি করে এটা এস্টার, ইথাইল অ্যাসিটেট নামক একটা এস্টার তৈরি করে। এটাও তোমরা বুঝতে পারবে খুব সহজে কিভাবে এটা সংকেতটা তৈরি হলো। এ দেখো অ্যাসিটিক অ্যাসিড, এটা এর H+টা বেরিয়ে যায় আর এর OH- নিয়ে জল তৈরি করে। ঠিক আছে, তাহলে এই H আর এর OH বেরিয়ে গেল, তাহলে বাকি যেটা থাকলে পরস্পর যুক্ত হয়ে যায়, তাহলে CH3COO CH2CH3 CH3COO CH2CH3, এটা হচ্ছে ইথাইল অ্যাসিটেট। এটা একটা এস্টার, যেহেতু এই COO এই গ্রুপটা হচ্ছে একটা এস্টার গ্রুপ, তোমরা পড়েছো কার্যকরী মূলকে। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে পানীয় রূপে ইথানলের ব্যবহারের শারীরবৃত্তীয় প্রভাব। অর্থাৎ ইথানলকে যদি আমি পানীয় রূপে গ্রহণ করি তাহলে আমাদের শরীরের মধ্যে কি ধরনের প্রভাব পরিলক্ষিত হয় সেটা আমরা দেখব। ইথানলকে পানীয় হিসেবে যদি ব্যবহার করা হয় তাহলে এটা কিন্তু স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে। আমাদের যে অপটিক নার্ভ আছে সিস্টেম, সেই নার্ভাস সিস্টেমকে কিন্তু প্রভাবিত করে। অল্প মাত্রায় ইথানল আমাদের শরীরে উত্তেজনা সৃষ্টি করে, কিন্তু বেশি মাত্রায় গ্রহণ করলে ঝিমুনি আসে, কথাবার্তা, চলাফেরা এগুলো অসংলগ্ন হয়ে যায়। তার কারণ ইথানল, তোমরা একটু আগেই আমি ব্যবহারে দেখলাম যে মদ জাতীয় যে সকল পানীয় তৈরি হয় সেই প্রত্যেকটি মদের মধ্যে কিন্তু ইথানল উপস্থিত থাকে, এবং সেই মদ যদি পানীয় হিসেবে গ্রহণ করে তাহলে ইথানলটা আমাদের শরীরে প্রবেশ করছে, ফলে কিন্তু আমাদের শারীরিক একটা উত্তেজনা সৃষ্টি হতে পারে সাময়িক, এবং বেশি মাত্রায় যদি গ্রহণ করা হয় তাহলে ঝিমুনি আসে, কথাবার্তা এগুলো অসংলগ্ন হয়ে যায়। দীর্ঘকাল ধরে যদি ইথানলকে পান করা হয় তাহলে তার প্রতি কিন্তু একটা আসক্তি জন্মায়, অর্থাৎ সেই ব্যক্তি মাদকাসক্ত হয়ে পড়ে, অর্থাৎ মদের প্রতি একটা তার আসক্তি জমে সৃষ্টি হয়। ঠিক আছে, এবং এর ফলে আত্মসংযমের বিলুপ্তি ঘটে এবং কাজ করার প্রতি অনীহা জন্মায়। মানে আমরা যেটা নেশাগ্রস্ত হয়ে বলি সেটা হচ্ছে মাদকাসক্ত, অর্থাৎ মদের প্রতি যে আসক্তি জন্মায় সেটাই হচ্ছে মানে একটা নেশাগ্রস্ত হয়ে যায় যদি দীর্ঘদিন ধরে এই ইথানলকে পান করে। ইথানল যদি বেশি পান করা হয় তাহলে লিভার ক্ষতিগ্রস্ত হয়, বিশেষ করে ফ্যাটি লিভার, লিভার সিরোসিস এই ধরনের রোগের সৃষ্টি হয়, যার ফলে কিন্তু মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এছাড়া নিয়মিত যদি অ্যালকোহল পান করে তাহলে রক্তে ট্রাইগ্লিসারাইডের পরিমাণ বৃদ্ধি পায়, ফলে কিন্তু অনেক সময় হার্টের সমস্যা দেখা দিতে পারে। তাহলে মূলত ইথানলকে যদি ওই মদ জাতীয় পানীয় রূপে গ্রহণ করা হয় তাহলে আমাদের শরীরে কিন্তু এই ধরনের বিভিন্ন শারীরবৃত্তীয় কুপ্রভাব জন্মায়। ঠিক আছে, নেক্সট আমরা যেটা পড়ব সেটা হচ্ছে মিথানল পানের ক্ষতিকর প্রভাব। মিথানল হচ্ছে একটা বিষাক্ত তরল পদার্থ। এটা যদি গ্রহণ করা হয় বা পান করা হয় তাহলে এটা লিভার কোষে গিয়ে মিথাইল ফর্মালডিহাইডে জারিত হয়, যা কোষ গঠনকারী যে সকল উপাদান আছে তাদের সাথে দ্রুত বিক্রিয়া করে এবং প্রোটোপ্লাজমকে তঞ্চিত করে দেয়, এবং মিথানলের বিক্রিয়ায় উৎপন্ন ফর্মালডিহাইড শেষ পর্যন্ত ফর্মিক অ্যাসিড এবং ফরমেট লবণে পরিণত করে, যা আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ক্ষতি সাধন করে। এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ক্ষতি সাধন হওয়ার ফলে আমাদের অনেক সময় দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যেতে পারে, এবং বেশি পরিমাণ মিথানল যদি আমরা পান করি তাহলে কিন্তু কোমায় চলে গিয়ে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। সুতরাং এই মিথানল এবং ওপরে ইথানল এদের যে ক্ষতিকারক প্রভাব সম্বন্ধে আমাদের সচেতন থাকতে হবে। ঠিক আছে, এই অ্যালকোহল জাতীয় পানীয় কিন্তু আমরা কখনোই গ্রহণ করব না, ঠিক আছে, পানীয় রূপে, যাতে আমাদের যে সকল এই শারীরবৃত্তীয় কুপ্রভাবের হাত থেকে নিজেকে রক্ষা করা যায়। নেক্সট আমরা একটা রাসায়নিক পদার্থ সম্বন্ধে জানবো, সেটা হচ্ছে মিথিলেটেড স্পিরিট বা ডিনেচার্ড স্পিরিট। তাকে বলে না, রেকটিফায়ার স্পিরিটকে পানের অনুপযোগী করার জন্য বিভিন্ন ধরনের বিষাক্ত পদার্থ যেমন মিথানল, ন্যাপথা, পিরিডিন প্রভৃতি মেশানো হয়।
এই 10% মিথানল যুক্ত রেকটিফাইড স্পিরিটকেই বলা হয় মেথিলেটেড স্পিরিট বা ডিনেচার্ড স্পিরিট। তাহলে রাসায়নিক সংযুতি কি? রাসায়নিক সংযুতি বা এই রেকটিফাইড স্পিরিটের মধ্যে কি কি থাকে? প্রধানত থাকে ইথানল বা ইথাইল অ্যালকোহল প্রায় 90%-এর মতো, ইথানল থাকে 90%-এর মতো, মিথানল থাকে 10%, এছাড়া সামান্য পরিমাণ ন্যাপথা, পিরিডিন, কাউকোমিন, কপার সালফেট ইত্যাদি পদার্থ মিশ্রিত থাকে। ব্যবহার: প্রধানত দ্রাবক হিসেবে ব্যবহার করা হয় রং বার্নিশ শিল্পে, এছাড়া জ্বালানি হিসেবে স্পিরিট ল্যাম্প এবং স্টোভে ব্যবহৃত হয় জ্বালানি রূপে। এরপর আমরা একটা প্রশ্ন দেখব। দেখো, যদি এরকম প্রশ্ন দেয় যে দুটো টেস্ট টিউবে ধরো ইথাইল অ্যালকোহল এবং অন্য একটা টেস্ট টিউবে অ্যাসিটিক অ্যাসিড তোমাকে দেওয়া হলো, এবার তোমাকে বলা হলো এই যৌগ দুটিকে তুমি কিভাবে শনাক্ত করবে। ইথাইল অ্যালকোহল এবং অ্যাসিটিক অ্যাসিড দুটোই কিন্তু বর্ণহীন তরল পদার্থ। তাহলে দুটো টেস্ট টিউব যদি তোমাকে দিয়ে দেওয়া হয় দেখতে অনেকটা জলের মতো, তাহলে কিভাবে তাদেরকে আমরা শনাক্ত করব? আমরা খুব সহজে করতে পারি। সেটা হচ্ছে, দেখো, লিটমাস পেপারের সাহায্যে, লিটমাস পেপার টেস্টের সাহায্যে। লিটমাস পেপার তোমরা জানো, যারা অ্যাসিড হয় তারা নীল লিটমাসকে লাল করে। অপরদিকে ইথাইল অ্যালকোহল এ তো অ্যাসিড নয়, সুতরাং এই নীল লিটমাসকে লাল করবে না। তাহলে আমি একটা নীল লিটমাস কাগজ নিলাম, দুটো নীল লিটমাস কাগজ নিলাম, দুটো টেস্ট টিউবে আলাদা আলাদাভাবে প্রবেশ করালাম। যে টেস্ট টিউবে তরলের সংস্পর্শে নীল লিটমাস কাগজটা লাল হবে সেটাই হবে সেই টেস্ট টিউবের মধ্যে অ্যাসিটিক অ্যাসিড আছে। বোঝা গেল? আর যে টেস্ট টিউবে তরলের সংস্পর্শে নীল লিটমাস লাল হবে না, শুধু কাগজটা ভিজে যাবে, সেটা হচ্ছে ইথাইল অ্যালকোহল। বোঝা গেল? তাহলে লিটমাস পেপারের সাহায্যে কিন্তু খুব সহজে আমি কোনটাতে অ্যাসিড আছে সেটা কিন্তু সহজেই শনাক্ত করতে পারবো। কিন্তু যদি প্রশ্নটা একটু ঘুরিয়ে দেয় যে রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে প্রমাণ করো, তখন কিন্তু আমরা সোডিয়াম বাইকার্বনেটের সাহায্যে করব। দুটো টেস্ট টিউবে পৃথকভাবে আমরা সোডিয়াম বাইকার্বনেট যোগ করব। যে টেস্ট টিউব থেকে বুদবুদ আকারে বর্ণহীন গন্ধহীন কার্বন ডাইঅক্সাইড নির্গত হবে সেটা হলো অ্যাসিটিক অ্যাসিড, আর অপরটি হলো ইথাইল অ্যালকোহল। বোঝা গেল? তাহলে কি বললাম? দুটো টেস্ট টিউবে আলাদাভাবে আমি বাইকার্বনেট দ্রবণ যোগ করলাম। তাহলে দুটোতে বাইকার্বনেট দ্রবণ সোডিয়াম বাইকার্বনেট দ্রবণ যোগ করলে যে টেস্ট টিউব থেকে বুদবুদ আকারে বর্ণহীন গন্ধহীন এক ধরনের গ্যাস নির্গত হবে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড, কারণ সোডিয়াম বাইকার্বনেট থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাসই নির্গত হবে, সেই টেস্ট টিউবের মধ্যে অ্যাসিটিক অ্যাসিড আছে। আর যেখান থেকে হবে না সেটা হচ্ছে ইথাইল অ্যালকোহল। তার কারণ কি? কারণ আমরা একটু আগেই দেখলাম যে অ্যাসিটিক অ্যাসিড সোডিয়াম বাইকার্বনেটের সাথে বিক্রিয়া করে সোডিয়াম অ্যাসিটেট, কার্বন ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন করে। এই কার্বন ডাইঅক্সাইডটা গ্যাস, ফলে সেই দ্রবণ থেকে বুদবুদ আকারে বাইরে বেরিয়ে আসবে। কিন্তু ইথানলের সাথে সোডিয়াম বাইকার্বনেট কোনরূপ বিক্রিয়া করে না। তাহলে রাসায়নিক সমীকরণটা অ্যাসিটিক অ্যাসিড প্লাস NaHCO3 ইকুয়ালস টু CH3CONA, অর্থাৎ সোডিয়াম অ্যাসিটেট প্লাস CO2 প্লাস জল। অপরদিকে ইথাইল অ্যালকোহল NaHCO3 এর সাথে কোনো বিক্রিয়া করে না। বোঝা গেল? তাহলে এই দুটো পরীক্ষার সাহায্যে খুব সহজেই আমরা ইথাইল অ্যালকোহল ও অ্যাসিটিক অ্যাসিডকে শনাক্ত করতে পারবো। আচ্ছা, এই ব্যাপারটা আমরা একটা চিত্রের সাহায্যে বোঝার চেষ্টা করি যে পুরো ঘটনাটা কিরকম ঘটবে। ধরো এরকম একটা টেস্ট টিউব, দুটো টেস্ট টিউবের মধ্যে তোমাকে অ্যাসিটিক অ্যাসিড এবং ইথাইল অ্যালকোহল দেওয়া হলো। যেহেতু দুটোই বর্ণহীন, সেহেতু তোমাদের দুটোই এরকম তরল একই রকম দেখতে লাগবে, অর্থাৎ আমরা কিন্তু দেখে শনাক্ত করতে পারবো না। তাহলে প্রথমে কি করব? আমরা লিটমাস পেপার নিয়ে আসবো, নীল লিটমাস পেপার এখানে একবার প্রবেশ করাবো, অন্য একটা লিটমাস পেপার, নীল লিটমাস পেপার এখানে প্রবেশ করাবো। যেটাতে দেখবো নীল লিটমাসটা লাল হয়ে যাচ্ছে সেটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। এটা ভৌত ধর্মের কে কাজে লাগিয়ে আমরা শনাক্ত করতে পারি। যদি আমাকে রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে প্রমাণ করতে হয় তাহলে আমরা সোডিয়াম বাইকার্বনেট নিয়ে করব। এবার কি করা হয়? সোডিয়াম বাইকার্বনেট, ধরো টেস্ট টিউবের মধ্যে এরকম বাইকার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট দেওয়া হলো। এবার এখানে দেখো ছবিতে দেওয়া আছে একটা স্ট্যান্ডে একটা টেস্ট টিউব হুকের সাহায্যে আটকে দেওয়া হয়েছে। এরপর এখানে সোডিয়াম বাইকার্বনেট মেশানো হয়েছে।
ইথানোয়িক অ্যাসিড মানে হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, মানে আইইউপিএসি নামটা এখানে লেখা আছে। যখনই মেশানো হবে তখন এদের মধ্যে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে, যেটা এরকম এই বাবল সৃষ্টি হবে, অর্থাৎ এরকম বুদবুদ আকারে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা বাইরে বেরিয়ে আসবে। এবং এই গ্যাসটা যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস তার প্রমাণটাও খুব সহজে করা যায়। দেখো এখানে লাইম ওয়াটার নেওয়া হয়েছে, স্বচ্ছ চুন জল যদি নেওয়া হয় তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস স্বচ্ছ চুন জলের মধ্যে দিয়ে গেলে স্বচ্ছ চুন জলটা ঘোলা হয়ে যায়, তখন দেখবে এই জলটা ঘোলা হয়ে যাচ্ছে। এটা দ্বারা প্রমাণ হয় যে এই গ্যাসটা কার্বন ডাইঅক্সাইড গ্যাস। ঠিক আছে, তোমাদের অত দূর যেতে হবে না, কারণ তোমাদেরকে বলেই দেওয়া হয়েছে যে একটা টেস্ট টিউবে ইথাইল অ্যালকোহল আছে এবং অন্য একটা টেস্ট টিউবে অ্যাসিটিক অ্যাসিড আছে। অর্থাৎ যেখানে গ্যাসটা সৃষ্টি হবে, অর্থাৎ এই বুদবুদ আকারে গ্যাসটা বাইরে বেরিয়ে আসবে, সেখানেই ধরে নিতে হবে যে সেই তরল পদার্থটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। বোঝা গেল? এই বাকিটা প্রমাণ করা দরকার নেই এক্ষেত্রে। এটা অন্যভাবেও আমি প্রমাণ করতে পারি, যেমন ধরো এই যে যখন কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা বাইরে বেরিয়ে আসবে, এটা টেস্ট টিউব, এর মধ্যে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বা সোডিয়াম বাইকার্বনেট দেওয়া হয়েছে যেখানে অ্যাসিটিক অ্যাসিডটা ছিল। এবার যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা বের হবে, এখানে একটা নির্গমন নল লাগানো আছে। এই নির্গমন নল দ্বারা ওই গ্যাসটা, যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস সৃষ্টি সেটা বেরিয়ে আসবে। এখানে যদি একটা জ্বলন্ত পাতকাঠি রাখি তাহলে এই পাতকাঠিটা নিভে যাবে। ঠিক আছে, এই জ্বলন্ত যে ফ্লেম মানে শিখাটা, সেই শিখাটা নিভে যাবে। আমরা জানি কার্বন ডাইঅক্সাইড গ্যাস কি নেভাতে সাহায্য করে জ্বলন্ত বস্তুকে, তাহলে এই ফ্লেমটা নিভে যাবে। তাহলে এখান থেকেও কিন্তু প্রমাণ করা যায় যে গ্যাসটা নির্গত হচ্ছে সেটা কার্বন ডাইঅক্সাইড গ্যাস। এবং এই যেটা বললাম এটা এখানে ছবিতে দেওয়া আছে। যাই হোক, এটা বিশেষ গুরুত্বপূর্ণ অংশ নয়। গুরুত্বপূর্ণ অংশ যেটা, সেটা হচ্ছে এই বাবলস কিভাবে সৃষ্টি হয়, কিরকম দেখতে হবে, সেইটা দেখানোর জন্য তোমাদেরকে আমি এই ছবিটা দিয়েছি। যদি কোথাও প্রশ্ন, এই প্রশ্নটা না, যদি প্রশ্ন অন্য কোথাও আসে ঘুরিয়ে যে কার্বন ডাইঅক্সাইডের ধরো অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে যদি সোডিয়াম বাইকার্বনেট মেশানো হয় তাহলে যে গ্যাসটা উৎপন্ন হয় সেটা কার্বন ডাইঅক্সাইড গ্যাস, তুমি কিভাবে বুঝবে, তুমি কিভাবে প্রমাণ করবে যে ওই গ্যাসটা কার্বন ডাইঅক্সাইড গ্যাস? তখন কিন্তু তোমাকে এইটা বা এটা বলতে হবে। এই যে দুটো উদাহরণ দিলাম এটা বলতে হবে। জ্বলন্ত পাতকাঠি এটা বলতে পারো, বা স্বচ্ছ চুন জলের মধ্যে দিয়ে চালনা করলে স্বচ্ছ চুন জলটা ঘোলা হয়ে যায়, এটা বলতে পারো। ঠিক আছে, সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আশা করি সবাই বুঝতে পেরেছো। তোমরা নিজেদের যে টেক্সট বুকটা আছে সেটা অবশ্যই ভালোভাবে খুঁটিয়ে পড়বে। যদি কোনো সমস্যা হয় অবশ্যই জানাবে। আজকে এই যে ক্লাসটা হলো, এই ক্লাসটাতে তোমাদের ক্লাস 10-এর যে জৈব রসায়ন চ্যাপ্টার সেটা শেষ হলো, এবং তার সাথে তোমাদের পুরো সিলেবাসটাও আজকে শেষ হলো। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবে। ধন্যবাদ সকলকে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।